আচ্ছা, সিপিসি সেকশন 21 ধারা 21, ধারা 21-এ বলছে, ধারা 21-এর আগে এই যে দেখেন যে আমরা 16 থেকে 20 পর্যন্ত পড়ছিলাম যে প্লেস অফ সুটস, এই মামলাটা কোথায় দায়ের করতে হবে, কোন কোর্টে দায়ের করতে হবে, সেখানে আমরা বিভিন্ন ভাগ ভাগ করে দেখছিলাম যে শুধুমাত্র ক্ষতির কারণ হইলে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যখন ভিন্ন ভিন্ন আদালতের অধীনে হবে তখন কি হবে। আমরা 16 থেকে 20 পর্যন্ত এটা এটা ক্লিয়ার করে দেওয়া আছে। 21-এ গিয়ে বলছে এই স্থান নিয়ে যদি কোনো অবজেকশন থাকে তাহলে এই অবজেকশন আপনি কোথায় জানাতে পারবেন। এই অবজেকশন আপনাকে জানাতে হবে একেবারে যখন মামলাটা দায়ের করা হবে তখন। এখানে স্পষ্ট করে বলে দিছে দ্য কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, অর্থাৎ হচ্ছে আদি আদালতে, যে আদালতে এই মামলাটা দায়ের করা হয় সেই আদালতে। এখন প্রশ্ন হচ্ছে আপনি রিভিশনাল কোর্ট বা অ্যাপিলেট কোর্ট, আপিল আদালত বা রিভিশনাল কোর্টে আপনি অবজেকশনটা জানাইতে পারবেন কিনা, আপত্তি জানাইতে পারবেন কিনা, উত্তর হচ্ছে না। আবার হচ্ছে হ্যাঁ, আপনি রিভিশনাল কোর্ট আর হচ্ছে আপিল আদালতে অবজেকশন জানাইতে পারবেন যদি আপনি অবজেকশন জানিয়ে থাকেন আদি আদালতে। অর্থাৎ হচ্ছে দ্য কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, আদি আদালতে আপনি যদি এই সুটের প্লেস নিয়ে মামলার যে কোর্টে করা হয়েছে করা সঠিক হয় নাই এরকম মর্মে যদি আপনি আপত্তি না করেন, অবজেকশন না জানান, তাহলে পরবর্তী সময় অর্থাৎ আপিল আদালত বা রিভিশনাল আদালতে আপনি আপত্তি জানাতে পারবেন না। এটা বলছে সেকশন 21-এ। এবং আপনি আপত্তি জানাতে পারবেন যদি এরকম হয়, যদি আপনার যদি দেখা যায় যে ফেইলার অফ জাস্টিস হচ্ছে সেই জায়গাতে পারবেন। আচ্ছা, জাস্ট আমরা এতটুকু মনে রাখি যে আদালতের জুরিসডিকশন নিয়ে আপত্তি অবজেকশন জানাতে হবে কোন আদালতে, জানাতে হবে হচ্ছে আপিল আদালতে। কখন জানাতে হবে? এট দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি, অর্থাৎ প্রথম দিকে, প্রথম সম্ভাব্য সুযোগে। এবার আসি আপনার ধারা 22 এবং 23, 22 থেকে 24, এখানে বলছে ট্রান্সফার অফ সুটস। ধারা 22-এ বলছে শুধুমাত্র, ধারা 22-এর হেডলাইন হচ্ছে ট্রান্সফার টু পাওয়ার টু ট্রান্সফার suits which may be instituted in more than one court। যদি এরকম হয় যে আপনার এরকম মানে অনেক সময় যে দায়ের করা একটা মামলা দায়ের করার জন্য ভিন্ন ভিন্ন আদালত, হ্যাঁ, ভিন্ন ভিন্ন আদালত থাকে। সেই ক্ষেত্রে আপনার এই ট্রান্সফারের বিষয়টা কি হবে, একটা মামলা ট্রান্সফার করার বিষয়টা কি হবে। এখানে দেখেন স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে কি বলা আছে, বলছে where a suit may be instituted in any one of two or more courts। মানে হচ্ছে যদি এরকম হয় যে যদি একটা মামলা মনে করেন যে একটা কোর্টের বেশি আদালতে, অর্থাৎ আছে একাধিক কোর্টে, একাধিক আদালতে যদি ইনস্টিটিউট করার মতো হয়, একাধিক আদালতে যদি দায়ের করার মতো হয়। এবং আচ্ছা, আমরা একটা ব্যাপার দেখছিলাম না যে 16 থেকে 20 পর্যন্ত, যেমন হচ্ছে আমরা 20 ধারাতেও দেখি যে যদি একটা, 20 ধারাতে না, আমরা 17 ধারাতে দেখি যদি এরকম হয় যে ডিফারেন্ট কোর্টসের অধীনে মানে ভিন্ন ভিন্ন আদালতের অধীনে যদি প্রপার্টিটা অবস্থান করে, সেই ক্ষেত্রে প্রপার্টিটা অবস্থান করে তার মানে কি সাবজেক্ট ম্যাটার অফ দ্য সুট, মোকদ্দমার যেই বিষয়বস্তু থাকে সেটা যদি অবস্থান করে তখন আমরা যে কোনো একটি আদালতে মামলা দায়ের করতে পারি। ঠিক যদি এরকমই হয়, এরকমই যদি হয়
যে একের অধিক আদালতের একের অধিক আদালতে আপনি মামলাটা দায়ের করতে পারবেন। এর মধ্যে যে কোনো একটা কোর্টে মামলাটা দায়ের করেন, এই ধরনের পরিস্থিতি যদি হয়, তখন সেই মামলাটিকে আপনি ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবেন কিনা। ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। মানে মানে এরকম হয় না যে মনে করেন যে একটা মামলা গোসাইরহাট থানায় থানার অধীনেও হয়, ডামুড্যা থানার অধীনেও হয়। হুম? তখন হচ্ছে মামলাটা যখন গোসাইরহাট থানার অধীনে দায়ের করা হলো, তখন হচ্ছে আমি চাচ্ছি যে না, এটাকে ডামুড্যা থানার অধীনে নিয়ে আসবো, অর্থাৎ এই কোর্টে নিয়ে আসবো। তখন হচ্ছে আমি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবো। সেজন্য আমাকে কি করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করতে হবে কখন? এবং এজন্য কি করতে হবে? এজন্য হচ্ছে এটা শুধুমাত্র কাদের জন্য প্রযোজ্য, এখানে এটাও বলে দিছে। এজন্য হচ্ছে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে? আফটার নোটিস টু দ্য আদার পার্টিস, অন্য পক্ষকে নোটিস দেওয়ার, অন্য পক্ষকে নোটিস দিয়ে। এখন এই সেকশন 22 শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর ডিফেন্ডেন্ট, বিবাদীর জন্য। তার মানে হচ্ছে যে ধারা 22 অনুসারে শুধুমাত্র ডিফেন্ডেন্ট একটা মামলাকে, এটা শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, একটা মামলাকে ট্রান্সফার করার আবেদন করতে পারবে। শুধুমাত্র ডিফেন্ডেন্ট একটা মামলাকে ট্রান্সফার করার আবেদন করতে পারবে। তার মানে কখন এই আবেদনটা করবে? আবেদন করবো হচ্ছে অ্যাট দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি, এখানে বলে দিছি। তার মানে হচ্ছে সুযোগের সম্ভাব্য, মানে আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি। ঠিক একইভাবে সেকশন 21 এর যেই সময় করে, ঠিক ওই সময়টাতে। এবং যদি এরকম হয় যে ধরেন বাদী মামলাটা দায়ের করছে, বিবাদী চাচ্ছে সেই কোর্ট থেকে মামলাটাকে ট্রান্সফার করতে, স্থানান্তর করতে। তো যখন স্থানান্তর করতে চাচ্ছে, বাদী দিক দিয়ে অবজেকশন তুলছে, তখন অবজেকশন যখন তুলে, তখন কি করবে? তখন হচ্ছে আপনার আপনার হিয়ারিং হবে। তখন হিয়ারিং হওয়ার পরে আদালত ডিটারমাইন করবে, the court shall determine in which of the several courts having jurisdiction the suit shall proceed. অর্থাৎ ধারা 22 এর বিষয়বস্তু হচ্ছে আমাদের এমসিকিউর জন্য জাস্ট এতটুকু, যে বিবাদীর ক্ষেত্রে, মানে বিবাদী মূল মামলা স্থানান্তর করতে পারে কত ধারার অধীনে? 22 ধারার অধীনে। কখন করতে হবে? at the earliest possibility, at the earliest possible opportunity। শুধুমাত্র বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য। 22 ধারায় বিবাদী কোন ক্ষেত্রে স্থানান্তরের ক্ষমতা বা আদালত স্থানান্তর করতে পারে? শুধুমাত্র সুটের ক্ষেত্রে, শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে। এবং এই বিবাদী, এই ডিফেন্ডেন্ট টু হোয়াট কোর্ট অ্যাপ্লিকেশন লাইস, এই ডিফেন্ডেন্ট কোন কোর্টে এই স্থানান্তরের জন্য আবেদন করবে, এটা বলে দিচ্ছে হচ্ছে 23 গিয়ে বলে দিছে যে the application shall be made to the High Court Division অথবা application shall be made to the Appellate Court। অর্থাৎ আপিল আদালতে, যে আদালতে ওই মামলাটার আপিল যাওয়ার কথা, সেই আদালতে, অথবা হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনে কখন হবে? যদি এরকম হয় যে আপনার ধরেন 3টা কোর্টের অধীনে একটা মামলা পড়ে, 3টা কোর্টের অধীনে একটা মামলা দায়ের করতে হবে। এখন এই 3টা কোর্টের আপিল আদালত একটা, 3টা কোর্টের আপিল আদালত একটা, তখন সেই আপিল আদালতে মামলাটা স্থানান্তর করার জন্য, ট্রান্সফার করার জন্য আবেদন করতে হবে। অথবা যদি এরকম হয় যে 3টা কোর্টের মধ্যে একটা কোর্টের আপিল আদালত হচ্ছে এক্স,
এবং আর দুইটা কোর্টের আপিল আদালত হচ্ছে ওয়াই। যখন আপিল আদালত ভিন্ন ভিন্ন হবে, ডিফারেন্ট অ্যাপিলেট কোর্টস, তখন হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশনে এই মামলা স্থানান্তর করার জন্য, মামলা ট্রান্সফার করার জন্য আবেদন করতে হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো, যদি একই আপিল আদালতের অধীনে হয়, তখন হচ্ছে সেই আপিল আদালতে স্থানান্তরের জন্য আবেদন জানাতে হবে, অথবা যদি ভিন্ন ভিন্ন আপিল আদালতের অধীনে হয়, সেই যেই কোর্টে মামলাটা দায়ের করা হয়েছে, তাহলে হচ্ছে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি এই কোর্ট থেকে এই কোর্টে মামলাটা ট্রান্সফার করতে চাই, এই কোর্ট থেকে এই কোর্টে মামলাটা নিয়ে আসতে পারি চাই। এবং আদালত যদি মনে করে যে না, এখানে জাস্টিসের জন্য প্রয়োজন, তখন আদালত সেটাকে ট্রান্সফার করার আদেশ দিবে। এটা একটা বিষয়। 24 ধারাতে বলছে আবার ঠিক একই বিষয় বলছে, বাট 24 ধারার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখানে দেখেন 24 ধারার অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার সুটের ক্ষেত্রে, অ্যাপিলের ক্ষেত্রে অর আদার প্রসিডিংস। অর্থাৎ হচ্ছে শুধুমাত্র সুট, মানে আমরা যেটাকে মূল মামলা বলি, মানে মামলার ক্ষেত্রে 22 ধারার প্রযোজ্য, এবং অনলি ফর ডিফেন্ডেন্ট, শুধুমাত্র বিবাদীদের জন্য। আর 24 ধারা হচ্ছে যে কোনো পক্ষ, যে কোনো পক্ষ মামলা, আপিল অথবা কোনো প্রসিডিংস স্থানান্তরের জন্য বা উইথড্র করার জন্য। উইথড্র মানে কি? প্রত্যাহার করার জন্য আবেদন জানাইতে পারে। 22 ধারায় শুধুমাত্র বলছে ট্রান্সফারের কথা, স্থানান্তরের কথা। আর 24 ধারায় বলছে ট্রান্সফার প্লাস উইথড্রয়াল অফ সুট, আপিল or other proceedings in a suit। তারপরে 24 ধারাতে বলছে আপিল, মূল মামলা এবং অন্যান্য প্রসিডিংস এর ক্ষেত্রে, অন্যান্য কার্যক্রম ট্রান্সফার এবং প্রত্যাহারের বিষয়ে বলছে 24 ধারা। এখন আমরা 22 ধারাতে দেখি অ্যাপ্লিকেশন করে, ট্রান্সফার করার জন্য অ্যাপ্লিকেশন করে হচ্ছে আপনার ডিফেন্ডেন্ট। আর 24 ধারাতে দেখব ডিফেন্ডেন্ট অর প্লেন্টিভ, বোথ পার্টিস, বাদী বা বিবাদী উভয় পক্ষই কি করতে পারে? উভয় পক্ষই মামলা, আপিল, প্রসিডিংস কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহার করার জন্য আবেদন জানাইতে পারে। অথবা এখানে স্পষ্ট করে বলে দিছে যে এই ট্রান্সফার করার ক্ষমতা আদালতের আপনার মানে সুমোটো করতে পারে কিনা, মানে আদালত স্বইচ্ছায় করতে পারে কিনা। এখানে বলে দিচ্ছে অফ ইটস ওন মোশন উইদাউট সাচ নোটিস। অফ ইটস ওন মোশন, অফ ইটস ওন মোশন মানে হচ্ছে নিজের ইচ্ছায়, স্বইচ্ছায় আদালত কি করতে পারে? স্বইচ্ছা হচ্ছে হাইকোর্ট ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট কোর্ট আপনার কোন মামলাকে, কোন আপিলকে, কোন প্রসিডিংসকে প্রত্যাহার বা হচ্ছে স্থানান্তর করতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম 24 ধারা দুইটা কোর্টের কথা বলছে, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, আরেক বলছে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, মানে দ্য কোর্ট অফ ডিস্ট্রিক্ট, জেলা জজ আদালত। এবং হচ্ছে 24 ধারার অ্যাপ্লিকেশন হচ্ছে সুটের ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে আর আদার লিগাল প্রসিডিংস এর ক্ষেত্রে। এবং 24 ধারায় আদালত সুমোটো, আদালত তার নিজের ইচ্ছায় কোন মামলাকে, কোন আপিলকে, কোন প্রসিডিংসকে ট্রান্সফার বা উইথড্র করার আদেশ দিতে পারে যদি মনে হয় যে এখানে ফেইলার অফ জাস্টিস হচ্ছে, এখানে ন্যায় বিচার বিঘ্নিত হচ্ছে। এবং 24 ধারা প্রযোজ্য হবে বাদী এবং বিবাদী উভয়ের ক্ষেত্রে। ওকে, এখানে আমাদের মোটামুটি ভালোই প্রশ্ন আসে। এখানে প্রশ্ন আসবে এরকম যে যদি এরকম হয় যে আপনার যেমন 2012 সালে একটা প্রশ্ন আসছে যে এক ডিস্ট্রিক্টের মামলা, এক জেলার মামলা আপনি অন্য জেলায় স্থানান্তর করতে চাচ্ছেন, তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে কোথায়?
তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে হাইকোর্ট ডিভিশনে। আবার যদি এরকম হয় এক জেলার মধ্যেই আছে, কিন্তু আপনি এক কোর্ট থেকে আরেক কোর্টে স্থানান্তর করতে চাচ্ছেন, যেমন এই যেমন আছে এক্স নামক সহকারী জজ আদালতে না রেখে আপনি ওয়াই নামক সহকারী জজ আদালতে এটা নিতে চান, কিন্তু একটা জেলার অধীনেই, তখন হচ্ছে আপনাকে আবেদন করতে হবে জেলা জজ আদালতে। তো এক জেলা থেকে আরেক জেলায় নিতে চাইলে আপনাকে আবেদন করতে হবে হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন, এখান থেকে মোটামুটি এমসিকিউ আসে। এখন এখানে আরেকটা প্রশ্ন, যে আমরা যে উভয় ক্ষেত্রেই বলতেছি 2200 বলতেছি 2400 বলতেছি, যে 2200 বলতেছি হচ্ছে ট্রান্সফারের কথা, স্থানান্তরের কথা, আর 2400 বলতেছি ট্রান্সফার আর উইথড্রয়ালের কথা, মানে হচ্ছে স্থানান্তর প্লাস একই সাথে কি প্রত্যাহার কখন করা যাবে, অ্যাট এন স্টেজ অফ দা সেট, অ্যাট এন স্টেজ অফ দা, মানে অ্যাট এন স্টেজ অর্থাৎ এই মামলার অ্যাট এন মামলার আপনার যে কোনো পর্যায়ে এটা করা যাবে। তাহলে আমরা 22 দেখলাম, 23 দেখলাম, 24 দেখলাম। 22-এ কিন্তু দুইটা কোর্ট। দাদা দাঁড়ান, দাদা 22-এ 22-এ কি এক যে কোনো মুহূর্তে এটা করা যাবে? 22 মামলার যে কোনো পর্যায়ে 22-এ না মানে বিবাদী? না 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 এই যে না 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 এই যে এখানে আসতেছিলাম যে আমরা নরমালি যে কোনো পর্যায়ে বলি অ্যাট এন স্টেজ বলি, অ্যাট এন স্টেজ অফ দ্য সুট, এখানে বিবাদী পারবে হচ্ছে একেবারে শুরুতে, at the earliest possible opportunity, একবারে ইনিশিয়াল স্টেজে বিবাদী কিন্তু এর পরবর্তীতে পারবে না। কিন্তু আবার এখানে কথা আছে, আপনার এখানে দেখেন বিবাদী যখন 22 ধারায় ফেল করবে তখন কিন্তু তার জন্য কিন্তু 24 ধারা খোলা আছে, ঠিক না? 24 ধারা তো সুটের ক্ষেত্রে প্রযোজ্য, 22 ধারা সুটের ক্ষেত্রে প্রযোজ্য। 24 ধারা তো বলছে যে অফ এনি অফ দ্য পার্টিস, অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি অফ দ্য পার্টিস, যে কোনো পক্ষের আবেদনে। তার মানে 22 ধারা যখন পারবে না, এখন সেই হিসাব করতে গেলে মূল মামলার ক্ষেত্রে অ্যাট এনি স্টেজ অফ দ্য সুট, মূল মামলার ক্ষেত্রে মোকদ্দমার যে কোনো পর্যায়ে। আবার যদি বলেন যে আপিল বা অন্যান্য যেই প্রসিডিংস আছে অ্যাপ্লিকেশন, এই এই জায়গাগুলোতে কি, এই জায়গাগুলো শুধুমাত্র বাদী এবং বিবাদী উভয় হোল্ড করবে 24 ধারা অনুসারে, এখানেও অ্যাট এনি স্টেজ অফ দ্য সুট। তাহলে মূল মামলার ক্ষেত্রে অ্যাট এনি স্টেজ অফ দ্য সুট হয়ে যায় বাদী এবং বিবাদী উভয়ের ক্ষেত্রে। কিন্তু যদি 22 ধারার অ্যাপ্লিকেশন আসে তখন কিন্তু আর এটা থাকছে না, যখন ধারাকে উল্লেখ করে দেওয়া হবে তখন কিন্তু এই সুযোগটা থাকতেছে না, তখন হচ্ছে দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি, এর টাইমটা বলে দিচ্ছে আপনি। দাদা যদি 22-এ আমরা অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেল, তখন কি আবার 24-এ অ্যাপ্লিকেশন করতে পারবো? এইবার এবার হচ্ছে আসল কথা, কি মনে হয় আলী ভাই? এটা তো একবার তো রিজেক্ট করে দিয়েছে, একবার রিজেক্ট করলে এটা 24 ধারায় করা যাবে কিনা কি মনে হয়? এটা যদি আদালত 24 যাবে, ধারায় যাবে। পারমিশন করলে, তাহলে দাদা দিবে, আদালত যদি দিবে। পারমিশন দেয় তাহলে যাবে। আবেদন করা যাবে দাদা। দাদা 24 ধারায় আবেদন করা যাবে। রিজেক্ট করে দিল তার মানে আবেদন করা যাবে না? আচ্ছা, এখানে উত্তর হচ্ছে যাবে। হ্যাঁ, উত্তর হচ্ছে যাবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, আপনার যাওয়ার আরেকটা সুযোগ আছে, যে হাইকোর্ট ডিভিশন যদি দেখতে পায় যে এখানে ফেলার অফ জাস্টিস হওয়ার সম্ভাবনা অনেক, তখন কিন্তু মানে আপনি ধরেন রিজেক্ট করে দিল, তখন আপনি হাইকোর্টে গেলেন, হ্যাঁ, হাইকোর্ট ডিভিশনে জানালেন, তো এবং হাইকোর্ট ডিভিশন যদি দেখতে পায় যে এখানে
ফেলার অফ জাস্টিস হওয়ার অনেক সুযোগ রয়েছে, সেক্ষেত্রে সে এটাকে মঞ্জুর করবে। কিন্তু এখানে দেখেন হাইকোর্ট ডিভিশনের অ্যাপ্লিকেশন কিন্তু দুইটা জায়গাতেই আছে। একটা হচ্ছে যে যদি ডিফারেন্ট অ্যাপিলেট কোর্টের অধীনে হয়, সেক্ষেত্রে হচ্ছে হাইকোর্ট ডিভিশন, এটা ধারা 22 ক্ষেত্রে, এটা 23 ধারায় বলে দিছে। আর 24 ধারা তো হাইকোর্ট ডিভিশনে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে 22 ধারায় যদি হাইকোর্ট ডিভিশন যদি এটাকে মঞ্জুর না করে, সেই ক্ষেত্রে কি হবে? ধরেন 22 ধারার অধীনে হাইকোর্ট ডিভিশনেই এটাকে রিজেক্ট করে দিল, সেক্ষেত্রে আপনার জন্য আর কোনো পথ খোলা থাকে কিনা, কি মনে হয়? দাদা 24 ধারায় তো করা যাবে, পথ খোলা আছে, এটা তো আপনি বলছিলেন। যদি দাদা হাইকোর্ট যদি রিজেক্ট করে তাহলে আবার কোথায় যাবে? তাহলে তো অ্যাপিলেট ডিভিশনে যেতে হবে, তাছাড়া তার পথ নাই। রিভিশন হবে না দাদা হাইকোর্টে? আচ্ছা, রিভিশন আদেশের বিরুদ্ধে না, আদেশের বিরুদ্ধে রিভিশন হলে তো উপর কোর্টে যেতে হবে। উপর কোর্টে রিভিশন তো ওই কোর্টে হবে না। হাইকোর্ট যদি রিজেক্ট করে তাহলে তো হাইকোর্টের রিভিশন হবে না, রিভিশন আপিল হবে তার বিভাগে হবে। উপর আদালতে। হ্যাঁ, আপিল বিভাগে Appellate হলে division। হতে পারে। Yes. আপনার হাইকোর্ট ব্যতীত, এটা আমি ঠিক শিওর না, যদি এরকম হয় হাইকোর্ট ব্যতীত, মানে হাইকোর্ট বিভাগ ব্যতীত যদি রিজেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে রিভিউর সুযোগ আছে, এছাড়া সম্ভবত আর কোনো সুযোগ নাই। মানে হাইকোর্ট ডিভিশন রিভিউর সুযোগ আছে, জি জি, রিভিউ রিভিউর সুযোগ 114 তে আছে, রিভিউ হতে পারে। এছাড়া আর কোনো সুযোগ নাই। ওকে, তার মানে আমরা 22 দেখলাম, 24 দেখলাম, এবার আমরা চলে যাব হচ্ছে 35। আচ্ছা, আমরা কোন ধারাগুলো পড়তেছি বলেন তো? যে ধারাগুলো আমাদের অর্ডার পড়তে গিয়ে কভার করে নাই, যেমন আমরা এর পরবর্তী ধারা হচ্ছে 26-27। হ্যাঁ, এগুলো তো আমরা পড়ছি। এগুলো পড়ছি কিসের সাথে মিল রেখে? অর্ডারের সাথে মিল রেখে, অর্থাৎ আদেশের সাথে যে ধারাগুলো মিল রেখে আমরা পড়ছিলাম, সেই ধারাগুলো তো আমরা পড়বই, মানে সেই ধারাগুলো তো আমরা পড়ছি। এখন হচ্ছে আমাদের যে ধারাগুলো আর পড়া দরকার, আমরা চলে যাব হচ্ছে এখান থেকে। দেখেন আমরা 32 পড়ছিলাম, হ্যাঁ, এখন আমরা চলে যাব হচ্ছে 35 কস্ট। 35 ক। 35 কর আগে 33-এ দেখেন একটা কথা আছে, সেখানে বলছে যে the court after the case has been heard, the court after the court after the case has been heard shall pronounce judgment, and on such judgment a decree shall follow। মানে এখানে বলছে যে কোর্ট হচ্ছে শুনানির পরে জাজমেন্ট প্রকাশ করবে, রায় দিবে। এটা বলছে হচ্ছে আপনার ধারা 33। এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমরা চলে যাব 35। 35-এ বলছে কস্ট, খরচ সম্পর্কে বলছে। 35-এর 35 এতে বলছে কম্পেনসেটরি কস্ট, আর 35 বিতে বলছে কস্ট ফর ডিলে ইন মেকিং অ্যাপ্লিকেশন। এখানকার বিষয়টা, মূল বিষয়টা হচ্ছে যে আমার যেই সময়ে কোন একটা অ্যাপ্লিকেশন করা উচিত ছিল, আমি সেই সময় যদি অ্যাপ্লিকেশন করে না থাকি, সেই ক্ষেত্রে আমাকে সেই খরচটা বিয়ার করতে হবে। এটা হচ্ছে এখানকার মূল কথা। তো 35-এ কি বলছে? 35-এ কষ্টের কথা বলছে। এখন 35-এ কষ্টের কথা কিভাবে বলছে
এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা ইন্টারেস্ট আছে, এখানে একটা সুদের বিষয় আছে, রেট অফ ইন্টারেস্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে যদি এরকম হয়, আচ্ছা, আমার রিজনেবিলিটি বলতে একটা কথা আছে, রিজনেবল টাইম। রিজনেবল টাইম মানে হচ্ছে যৌক্তিক সময়। অর্থাৎ একটা প্রসিডিংস, সেটা অ্যাপ্লিকেশন হোক যেটাই হোক, মূল মামলা ছাড়া যা যা আছে, আপনাকে একটা ধরেন একটা মামলা চলমান, একটা মামলা চলমান, কিন্তু চলমান থাকা অবস্থা আপনাকে সেই মামলার প্রেক্ষাপটে আরেকটা অ্যাপ্লিকেশন দায়ের করতে হবে। আপনি কি করলেন, আপনি দেরি করে সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন। তখন এই দেরি করার কারণে বা আদালত দেখতে পেল যে না, এটা আসলে 2 দিনের মধ্যেই করা যেত, যেহেতু একটা মামলা চলমান আছে, তো আপনি সেটাকে 15 দিন পরে দিলেন, 20 দিন পরে দিলেন, তখন হচ্ছে আদালত একটা কস্ট ধরবে। আবার যদি এরকম হয় যে আপনার একটা নির্ধারিত টাইম আছে কোন একটা মামলা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য, আপনি সেই নির্ধারিত টাইমের মধ্যে করতে পারলেন না, আপনি ডিলে করলেন, সেই ক্ষেত্রে কি হবে? আবার এরকম হলো যে আপনি মিথ্যা মামলা করলেন, সেক্ষেত্রে আপনার কস্টটা কি হবে? কস্ট বলতে এখানে আপনাকে এই কস্টটা কে নিবে? এই কস্টটা নিবে হচ্ছে আপনার ইআই পক্ষ নিবে, পক্ষ, অপর পক্ষ, অর্থাৎ যেই পক্ষের জন্য কস্টটা ধরবে সেই পক্ষ অপর পক্ষকে এটা প্রদান করবে। আচ্ছা, তাহলে 35-এ কি বলছে? 35 স্পষ্ট করে বলছে আদালত এখানে ডিসক্রিশনারি পাওয়ার হোল্ড করবে। ডিসক্রিশনারি পাওয়ার হোল্ড করে আদালত খরচ নির্ধারণ করবে। আর আদালত যখন খরচ নির্ধারণ করবে, এখানে একটা ইন্টারেস্ট, যেমন আপনি খরচটা মনে করেন যে আপনার জন্য যে কস্টটা ধরছে, যে খরচটা আদালত নির্ধারণ করছে, সে খরচটা আপনি আদালতকে নির্ধারিত সময়ের মধ্যে দিতে পারতেছেন না, তখন সেই খরচের উপরে আপনাকে আবার এই যে 6% পার এনাম, মানে 6% হারে বার্ষিক সুদ দিতে হবে। এটা হচ্ছে 35। তার মানে হচ্ছে কস্টের উপরে রেট অফ ইন্টারেস্ট কত? 6% আন্ডার সেকশন 35(3). এটা 35-এর 3-এ বলছে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 35-এর এ এবং 35-এর বি, বিশেষ করে 35-এর এ, 35A। সেখানে বলছে কম্পেনসেটরি কস্ট ইন রেসপেক্ট অফ ফলস অর ভেক্সাস ক্লেমস অর ডিফেন্স। মানে আপনি কোনো কিছু ডিফেন্স করলেন, বা হচ্ছে আপনি মানে ফলস ক্লেম করলেন, অথবা কাউকে ভেক্সাস, ভেক্সাস মানে হচ্ছে কাউকে বিরক্ত করার জন্য, হয়রানি করার জন্য আপনার কি করলেন, হয়রানি করার জন্য আপনি মনে করেন যে কোনো ক্লেম উত্থাপন করলেন। এখন যেটা হলো আপনার, অথবা এমনও হইতে পারে যে আপনি ডিফেন্স করলেন, আপনি অবজেকশন জানালেন, কিন্তু আপনি জানেন যেখানে আমার অবজেকশন জানানো ঠিক না, এবং আপনি অবজেকশন জানাইছেন শুধুমাত্র ওই যে যে মামলাটা দায়ের করছে তাকে হয়রানি করার জন্য। যদি এরকম যদি আবিষ্কার হয়, তখন হচ্ছে আদালত কি ডিসিশন নিতে পারে? আদালত ডিসিশন নিতে পারে যে কম্পেনসেটরি কস্ট প্রদান করার জন্য, ক্ষতিপূরণমূলক খরচ প্রদান করার জন্য, যেটা হচ্ছে আপ টু 20,000 টাকা, নট মোর দেন 20,000 টাকা, মানে এক্সটেন্ট আপ টু 20,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত হতে পারে। তার মানে আমরা এই সমস্ত দেখব সিপিসিতে, আর কোথায়ও কম্পেনসেটরি কস্ট নাই। কম্পেনসেটরি কস্ট আরেকটা জায়গায় আছে, সেটা হলো 39 অর্ডারের 5A তে, অ্যাটেন্টিভ অর্ডারে, সেখানে 10,000 টাকা আছে। এছাড়া আরো কয়েকটা জায়গা আছে, ওই যে না আপনার সেট অ্যাসাইড করার জন্য, ওটার মানে বাতিল করার জন্য, এক্সপার্টি ডিগ্রি বাতিল করার জন্য, খারিজ আদেশ বাতিল করার জন্য ওখানে অর্থ প্রদান করতে হয়। কিন্তু সর্বোচ্চ হচ্ছে আমাদের 20,000 টাকা, সর্বোচ্চ হচ্ছে 20,000 টাকা, এবং দাদা আদাব, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় দাদা, জি দাদা,
হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় আদালত 200 টাকা 300 টাকা কষ্ট করে, তো এইটা কিভাবে করে? আদালত তো 1 টাকাও করতে পারবে। এখানে বলছে সর্বোচ্চ কষ্ট আপ টু হ্যাঁ, সর্বোচ্চ হচ্ছে 20,000 টাকা। জি এখন মনে করেন যে আমার নামে মিথ্যা যে দাবিটা তোলা হলো, সেটা মনে করেন যে আমার নামে দাবি তুলছে সামান্য ব্যাপারে, তখন তো সেখানে সে 20,000 টাকা ক্ষতিপূরণ দিবে না, ঠিক না? ক্ষতিপূরণ অন্য পক্ষকে দেওয়ার জন্য আদেশ দিবে না। সেখানে এটা নির্ভর করবে যে কোন মানে কতটুকু দাবি দেওয়া করা হয়েছে, কি ব্যাপারে মামলাটা দায়ের করা হয়েছে, এটার উপরে নির্ধারণ হবে, কিন্তু 20,000 টাকার বেশি হবে না। আসলে এই যুগে এই 20,000 টাকা কিছুই না, এটা হওয়া উচিত ছিল 20 লাখ টাকা বা 1 কোটি টাকা, ঠিক না? ওকে, তাহলে এই 35 এতে আমাদের ম্যাক্সিমাম কম্পেনসেটরি কস্ট হচ্ছে 20,000 টাকা। এই কস্টটা কাকে দিতে হবে? এই এই ক্ষতিপূরণটা কাকে দিতে হবে? এই ক্ষতিপূরণটা দিতে হবে অপোজিট পার্টিকে, অন্য পক্ষকে, যেই পক্ষের বিরুদ্ধে এই প্রসিডিংসটা নেওয়া হয়েছিল, অ্যাপ্লাইটা করা হয়েছিল, সেই পক্ষকে দিতে হবে। এটাকে আদালত নিবে না, এটা আদালত নিবে না। তাহলে এটা হচ্ছে 35A। এখন এখানে আরেকটা বিষয় আছে, যদি প্রথম লাইনেই দেখেন 35A তে, সেখানে দেখবেন ইফ ইন এনি সুট অর আদার প্রসিডিংস, তার মানে এটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র মূল মামলা অথবা অন্য কোনো প্রসিডিংসে, ইনক্লুডিং অ্যান এক্সিকিউশন প্রসিডিং। তার মানে হচ্ছে জারির এক্সিকিউশন প্রসিডিং এ, জারির কার্যক্রমে এটা প্রযোজ্য হবে। তার মানে প্রযোজ্য হচ্ছে কোন কোন জায়গাতে? সুটের ক্ষেত্রে, আর হচ্ছে এক্সিকিউশন প্রসিডিং এ, জারির কার্যক্রমে। নট বিং অ্যান অ্যাপিল, নট বিং অ্যান অ্যাপিল, অ্যাপিলের ক্ষেত্রে না, অর্থাৎ আপিলের ক্ষেত্রে কম্পেনসেটরি কস্ট প্রযোজ্য হবে না, কারণ আপিলটা তো ভাই সুট থেকেই আসে, ঠিক না? যেহেতু মামলাটা হয়রানিকর হয় নাই, সেখানে আপিলটা আবার হয়রানিকর কেন হবে? যেখানে মামলাটা মিথ্যা হয় নাই, মানে মিথ্যা বলে কেউ দাবি করে নাই, সেখানে আপিলে তো সেই মামলার রায়ের বিরুদ্ধে আপিল তো আর মিথ্যা হতে পারে না। তো এখানে 35-এর ক হচ্ছে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, নট বিং অ্যান আপিল, এখানে স্পষ্ট করে বলা আছে। তার মানে সুট আদার প্রসিডিংস, যেখানে আদার প্রসিডিং এর মধ্যে ইনক্লুড করে দিছে আরেকটা অ্যান এক্সিকিউশন প্রসিডিং, অর্থাৎ জারির কার্যক্রমে অথবা সুটের ক্ষেত্রে এই কম্পেনসেটরি কস্ট প্রযোজ্য হবে। কেউ যদি জারির কার্যক্রম মিথ্যাভাবে করে, কেউ যদি জারির কার্যক্রম হাতে নিয়ে আপনার অন্য পক্ষকে হয়রানি করতে চায়, সেই ক্ষেত্রে এই 35A প্রযোজ্য হবে। আর 35B হচ্ছে ডিলের ক্ষেত্রে। ডিলের ক্ষেত্রে কিরকম? যে আপনার ডিলে, কোন ক্ষেত্রে ডিলে? এখানে স্পষ্ট করে হেডলাইনে বলে দিছে যে ডিলে, কস্ট ফর ডিলে ইন মেকিং অ্যাপ্লিকেশন